এবার নিজেদের দেশের নাগরিককে পাকিস্তানে যেতে বারণ করলো রাশিয়া, যা নিঃসন্দেহে এক উল্লেখযোগ্য মুভ। এবং রাশিয়া যে প্রথম থেকেই ভারতের পাশে ছিল সেটা কিন্তু আরো একবার প্রমাণিত হলো। আজকে রাশিয়া সরাসরি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, এই মুহূর্তে পাকিস্তান দয়া করে আপনারা এড়িয়ে চলুন। এবং এই মুহূর্তে শুধু নয়, যতক্ষণ অবধি ইন্ডিয়া পাকিস্তানের এই টেনশন বজায় আছে ততক্ষণ অবধি রাশিয়ার কোনো নাগরিক দয়া করে পাকিস্তানে যাবে না। বৃহত্তর এক প্রশ্ন কিন্তু আজকে রাশিয়ার এই রকম একটি স্টেটমেন্টের পর উঠে গেল। বিশ্বের কোনো দেশ কিন্তু এখনো অবধি এই ধরনের স্টেটমেন্ট জারি করেনি। পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে ভবিষ্যতে এক অভূতপূর্ব পরিস্থিতি হতে পারে বলে একাধিক বিশেষজ্ঞ কিন্তু মনে করছেন। কিন্তু রাশিয়া প্রথম একমাত্র দেশ যারা সরাসরি নাগরিকদের অনুরোধ করলো দয়া করে পাকিস্তানে যাবেন না, পাকিস্তানের পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়েছে এবং আরো হতে পারে। দেখুন, এর আগে বিশ্বের একাধিক দেশে কিন্তু যুদ্ধ চলেছে। রাশিয়ার পক্ষ থেকেও কিন্তু এই ধরনের স্টেটমেন্ট এর আগে কখনো আসেনি। রাশিয়ার এই ধরনের স্টেটমেন্টের পিছনে কিন্তু একাধিক কারণ আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। রাশিয়ার যে ইন্টেলিজেন্স তা কিন্তু অত্যন্ত স্ট্রং। রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি অত্যন্ত সলিড এভিডেন্স ছাড়া এই ধরনের স্টেটমেন্ট কিন্তু জারি করে না। অনেকেই প্রশ্ন তুলেছেন, আমি সোশ্যাল নেটওয়ার্কে দেখছিলাম, তাহলে রাশিয়ার কাছে কি কোনো এভিডেন্স আছে যে ভারতবর্ষ পাকিস্তানের উপরে বিভিন্ন ক্ষেত্রে সার্জিক্যাল স্ট্রাইকের মতো ঘটনা করতে পারে? তাহলে কেনই বা রাশিয়া তার নিজের দেশের নাগরিককে পাকিস্তানে যেতে বারণ করবেন? পাশাপাশি জাতিসংঘে কালকে যে ঘটনা ঘটেছে তা নিয়ে অলরেডি আমি একটি ভিডিও বানিয়েছি। পাকিস্তানের মতো একটি সন্ত্রাসবাদী রাষ্ট্রকে একঘরে করার জন্য জাতিসংঘের প্রায় 150টা দেশ একই ছাতার তলায় কিন্তু এসেছে। রাশিয়াকে কিন্তু ভারতবর্ষ প্রথম থেকেই জাতিসংঘে সমর্থন করেছেন। রাশিয়া এবং ইউক্রেনের যখন যুদ্ধ হয়েছিল ভারতবর্ষ কিন্তু কখনোই রাশিয়ার বিপক্ষে যায়নি। রাশিয়ার অ্যাম্বাসাডার এক সপ্তাহ আগে এই কথা কিন্তু সামাজিক মাধ্যমে শুধু নয়, ইন্টারভিউতে বলেছিলেন যে একমাত্র ভারতীয় দেশ যারা চেয়েছিল এই যুদ্ধ যেন অতি দ্রুততার সঙ্গে শেষ হয়ে যায়। আর রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব তো আজকের নয়, প্রত্যেকটি সেক্টরে রাশিয়া এবং ভারত একে অপরের সঙ্গে সহযোগিতা করে যেভাবে এগিয়ে গেছে তা নিঃসন্দেহে আজকে এক নজির সৃষ্টি করেছে। ফলে এই ঘটনার পর ভারতের পাশে যে রাশিয়া দাঁড়াবে সেটাই কিন্তু কাঙ্ক্ষিত ছিল। আজকে কিন্তু ফের একবার প্রমাণ হয়ে গেল আসলে ভারতবর্ষের অন্যতম প্রিয় বন্ধু কেন পুতিনের রাশিয়া। পাশাপাশি আমার ভীষণ মাত্রায় মনে হয় রাশিয়া কিন্তু আমেরিকার বিভিন্ন পদক্ষেপের উপর ক্লোজ অবজারভেশন করছে। তার আগে একটা কথা বলে দিই, আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন রাশিয়ানরা কেন পাকিস্তানে যাবে। দেখুন, বর্তমানে রাশিয়ার উপর বিভিন্ন দেশ কিন্তু স্যাংশন লাগিয়ে দিয়েছে। রাশিয়ানরা আমেরিকায় যেতে পারে না, রাশিয়ানরা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশে ট্রাভেল করতে পারে না তাদের পাসপোর্টের জন্য। আপনারা জানেন ইউক্রেনকে কিন্তু হোল হার্টেডলি সাপোর্ট করেছে ইউরোপীয় ইউনিয়নের সবকটা দেশ। রাশিয়া এবং ইউক্রেনের যখন যুদ্ধ হচ্ছিল তখন রাশিয়ানদের কিন্তু কদর্য দৃষ্টিতে দেখার প্রবণতা ইউরোপে বাড়তে শুরু হয়েছিল। ফলে রাশিয়ানরা কিন্তু ইউরোপীয় ইউনিয়ন জেনে শুনে অ্যাভয়েড করে। পড়ে রইল এশিয়া, এবং পাকিস্তান হলো এশিয়ার একটি দেশ। তার জন্য পাকিস্তানের কিছু ক্ষেত্রে রাশিয়ার নাগরিকরা কিন্তু ট্যুরিজম পারপাসেই ট্রাভেল করতেন। এখানে এখন এই নির্দেশিকার পরে পাকিস্তানের ট্যুরিজম সেক্টরও যে সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে তা কিন্তু বোঝাই যায়। কারণ আমার দৃঢ় বিশ্বাস রাশিয়ার পদাঙ্ক অনুসরণ করে বিশ্বের একাধিক দেশ পাকিস্তানকে নিষিদ্ধ ঘোষণা করার দিকে আস্তে আস্তে করে এগিয়ে যাবেন। যেখানে জাতিসংঘ সম্পূর্ণভাবে পাকিস্তানকে কালকে ধুয়ে দিয়েছে, যেখানে ভারতের ডিপ্লোম্যাসি সমস্ত কিছুকে ওভারটেক করে গেছে, ঠিক সেখানে এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করার জায়গা আমার মনে হয় পৃথিবীতে আর কোনো দেশ দেখাতে পারেন। চায়নাও কিন্তু ওপেনলি কিছু বলছে না। তবে পাশাপাশি আমেরিকার স্ট্যান্ড পয়েন্টটা বোঝার চেষ্টা করুন। আমেরিকা তুলসী গ্যাবার্ড কালকে অদ্ভুত একটি কথা সকলের সামনে বলেছেন এবং এই হরিফিক ইসলামিক টেরোরিজমের বিপক্ষে একটি টুইট করেছেন। হরিফিক ইসলামিক টেরোরিজম এই শব্দ কিন্তু তিনি ব্যবহার করেছেন তার টুইটে। অর্থাৎ যে ভাষায় ভারতবর্ষ কথা বলছে সে ভাষায় আমেরিকার ডিরেক্টর অফ ইন্টেলিজেন্স কথা বলছে। হরিফিক ইসলামিক টেরোরিজম, এবং সোজা কথাকে সোজাভাবে ভারতবর্ষ যেভাবে রিপ্রেজেন্ট করছে আমেরিকাও কিন্তু একইভাবে সেই কথাটিকে সমর্থন করছে। কালকে তুলসী গ্যাবার্ড পরিষ্কারভাবে বলেছিলেন, আমরা আপনাদের সঙ্গে আছি, কি কোঅপারেশন লাগবে শুধু বলুন। অসংখ্য জল্পনা কিন্তু উঠে এসেছিল। আজকে কাশ প্যাটেল সরাসরি একটি টুইট করেছেন যেখানে তিনি বলেছেন আমরা ভারতকে ফুল সাপোর্ট দিতে চাই। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প স্বয়ং নরেন্দ্র মোদীকে ফোন করে বলেছেন আমরা আপনাদের পাশে আছি। তুলসী গ্যাবার্ড
যিনি এই ডিরেক্টর অফ ইন্টেলিজেন্স আমেরিকার, তিনি বলছেন আপনার কি ধরনের সহায়তা দরকার আপনি বলুন, আমি দিচ্ছি। আজকে কাশ প্যাটেল FBI ডিরেক্টর, তিনি সরাসরি বলছেন আমরা ভারতবর্ষকে সহায়তা করতে রাজি। পাশাপাশি ইসরায়েল, অস্ট্রেলিয়া, এমনকি কানাডাও দেখলাম ভারতবর্ষের পাশে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু একসাথে ভারতবর্ষের পাশে আছে এবং তারা আস্তে 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 পাকিস্তানকে একঘরে করার দিকে কিন্তু নিয়ে যাচ্ছে। তবে রাশিয়ার এই মুভটা অত্যন্ত সিগনিফিকেন্স, কারণ এই বিশ্বে এই মুহূর্তে রাশিয়াই প্রথম দেশ যারা কিন্তু ওপেনলি এসে বলল দয়া করে এই মুহূর্তে পাকিস্তানে যাবেন না, পাকিস্তানের পরিস্থিতি আরো খারাপ হতে পারে এবং অত্যন্ত খারাপ জায়গায় ভারত এবং পাকিস্তানের এই টেনশন যাচ্ছে। এতে কিন্তু রাশিয়ারও একটা ডিপ্লোম্যাটিক চাল আছে বলে মনে হয়। দেখুন এই মুহূর্তে ভারত এবং আমেরিকার ট্রেড ওয়ার কিন্তু শেষের জায়গায় চলে গেছে এবং খুব অচিরেই দুই দেশের মধ্যে কিন্তু ট্রেড এগ্রিমেন্ট সাইন হবে। সেখানে ভারত এবং আমেরিকা উভয়েরই যে ট্রেডের মার্কেট তা কিন্তু $700 বিলিয়ন কাছাকাছি যেতে পারে। চায়না কিন্তু ভারতের মার্কেটে এন্ট্রি নেওয়ার জন্য বসে আছে। উল্লেখযোগ্য বিষয় হলো এই সম্পূর্ণ ঘটনায় চায়নার প্রেসিডেন্ট একটি টুইট অবধি করেননি। আরো উল্লেখযোগ্য বিষয় কি জানেন, চায়নার বিদেশ মন্ত্রীর পক্ষ থেকে একটি টুইট করা হয়েছিল বটে, কিন্তু তারাও কিন্তু খুলে ইসলামিক টেরোরিজমের বিপক্ষে কিছু বলেনি। ধরে নেওয়া যায় চায়না হয়তো পাকিস্তানকে প্রত্যক্ষ মদত করলেও করতে পারে, কিন্তু ওদের অবস্থাটা হলো ফাটা বাসে আটকে যাওয়ার মতো। যেভাবে আমেরিকা ওদের উপর 245% ট্যারিফ চাপিয়ে দিয়েছে, যদি ভারতের বিপক্ষে তারা চলে যায় চাইনিজ ইকোনমি সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে যাবে, তাও আবার 6 মাসের মধ্যে। তারা চেষ্টা করছে অনেক কিছু করার, তারা এশিয়ার একাধিক দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছে, তারা আফ্রিকাতে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু যতই হোক ভারতের মার্কেট সাইজ হলো 150 কোটি। সেই মার্কেটের সাথে আফ্রিকার 3-4টে দেশকে জুড়ে দিলেও এই মার্কেটের সাইজ কিন্তু আর কারোর কাছে নেই। আর চায়না যেভাবে ভারতের মার্কেটকে অ্যাক্সেস করতে পেরেছে, এই অ্যাক্সেসেবল জায়গাটা যদি চায়না হারিয়ে ফেলে তাহলে কিন্তু বিপাকে পড়তে পারে। পাশাপাশি রাশিয়াও ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে, কারণ রাশিয়া বুঝতে পেরেছে ভারত যদি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেশি সহচর্যে চলে যায় তাহলে রাশিয়ার সঙ্গে একাধিক ডিল কিন্তু নাও হতে পারে। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প সরাসরি F-35 ফাইটার জেট অফার করে ভারতকে। রাশিয়া কিন্তু সুকোই 57 5th জেনারেশন ফাইটার জেট ভারতকে অফার করেছিল। ভারত কিন্তু একটা মাস্টার স্ট্রোক দিয়ে দুজনকেই মানে পাশ কাটিয়ে ফ্রান্সের রাফায়েল কিনে নিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে ভারতবর্ষ কিন্তু দিনের পর দিন রাশিয়া, আমেরিকা, ফ্রান্স বা ইউরোপীয় ইউনিয়নের এই ত্রিকোণ সম্পর্কটাকে অত্যন্ত ডিপ্লোম্যাসি মানে প্রেক্ষাপটে ডিল করেছে। আজকে ভারতের একটু দুঃসময়, যদি কোট আনকোট দুঃসময় ধরে নিই, এই দুঃসময় এসে আজকে রাশিয়া, ভারতবর্ষ, রাশিয়া, আমেরিকা, আমেরিকা, চীন এখানেও কিন্তু এক অদ্ভুত সমীকরণের সৃষ্টি করছে এই পুরো বিষয়টা। আর ঠিক সেখানে দাঁড়িয়ে রাশিয়া ওপেনলি এবার বলে দিল পাকিস্তানে যেন মানে রাশিয়ার নাগরিকরা না যায়। পরিস্থিতি এতটাই খারাপ জায়গায় চলে যাচ্ছে এবং ভারতবর্ষ যেভাবে একের পর এক দেশের সঙ্গে মিটিং করে যাচ্ছেন, আমার মনে হয় পাকিস্তানকে অচিরেই রাশিয়া না নিষিদ্ধ করে বসে। সব মিলিয়ে বিশ্ব মানচিত্রে একঘরে হওয়ার দিকে যাচ্ছে পাকিস্তান, যা ভারতের ডিপ্লোম্যাসির একটা বড় মানে যদি বলা হয় বড় জয়। এবং নিঃসন্দেহে কূটনৈতিক ক্ষেত্রে পাকিস্তানের হয়তো আর কিছুই করার থাকছে না। একদিকে বিপুল পরিমাণে দেনা, অন্যদিকে মিত্র সমস্ত দেশই আজকে পাকিস্তানকে লাথি মারছে। ভাবলে অবাক লাগছে, ভারত এবং পাকিস্তান একত্রে একসঙ্গে একই দিনে স্বাধীন হয়েছিল। আজকে একটি রাষ্ট্র সন্ত্রাসবাদের আখড়ায় পরিণত হলো, অন্য রাষ্ট্র জিডিপিতে 4র্থ স্থানে যেতে শুরু করলো। আর সেই বারবারন্ত মেনে না নিতে পেরেই এই রকম ইসলামিক সন্ত্রাসবাদী আগ্রাসন, যার পাল্টা এবার গোটা বিশ্ব দিতে শুরু করেছে। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন।